আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কম্পিউটার পেরিফেরালস এন্ড ইন্টারফেসিং যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের প্রথম অধ্যায় সম্পর্কে। আমাদের এই সাবজেক্টটির প্রথম অধ্যায় হচ্ছে ইন্টারফেসিং এর মূলনীতি। তো আজকের ক্লাসে আমরা ইন্টারফেসিং এর মূলনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে লক্ষ্য করুন, আমরা ক্লাসটি শুরু করতেছি। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে প্রথম অধ্যায়, যেটা হচ্ছে ইন্টারফেসিং এর মূলনীতি। এখন যদি আমরা এর আলোচনাগুলো দেখি, আজকের ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের আলোচনায় থাকবে হচ্ছে এই কয়েকটি বিষয়। ইন্টারফেসিং এর মূলনীতি, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। এখান থেকে আমরা দেখব হচ্ছে সংজ্ঞা দেখব, এর কার্যাবলী দেখব, প্রয়োজনীয়তা, এর যে বিভিন্ন পদ্ধতি আছে, অর্থাৎ ইন্টারফেসিং এর যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং বিভিন্ন প্রকারের যে ইন্টারফেসিংটা আছে, এই ইন্টারফেসিং এর মধ্যে একটার সাথে অন্যটার যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলুন আমরা ক্লাসটি এগিয়ে নিয়ে যাই। এখন এখানে যে স্লাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্লাইডে হচ্ছে কম্পিউটার পেরিফেরালসের একটা সংজ্ঞা বা একটা ধারণা আপনাদের এখান থেকে দেওয়া আছে। তো এটাকে আমরা পুরোপুরি সংজ্ঞা বলবো না, এটাকে আমরা একটা ধারণা বলবো। তো আমরা যদি ধারণাটা দেখি, তাহলে আমাদের এখান থেকে প্রথমে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে আমাদের যে পেরিফেরালস, এই পেরিফেরালস শব্দের অর্থটা কি। পেরিফেরাল শব্দের আবিধানিক, অর্থাৎ এটাকে যদি আমরা গুগল ট্রান্সলেট করি অথবা ডিকশনারি থেকে সার্চ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পেরিফেরাল শব্দের অর্থটা পাবো হচ্ছে আমরা সীমান্তবর্তী। সীমান্তবর্তী বা প্রান্তিক, এই অর্থটা কিন্তু আমরা পাবো। এখন এটা আসলে সীমান্তবর্তী বা প্রান্তিক এর সাথে কম্পিউটারের সম্পর্ক কি, এটা একটু আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাবেন পেরিফেরালস ডিভাইস সমূহ। এই পেরিফেরালসের সাথে সম্পর্কযুক্ত যে সকল ডিভাইস বা যন্ত্রাংশগুলো আছে সেগুলো হচ্ছে পেরিফেরালস ডিভাইস। তো এই যন্ত্রাংশগুলো কি কি, এই যন্ত্রাংশগুলোর সংজ্ঞা অ্যাপ্রোপ্রিয়েট কি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো দেখুন, এই পেরিফেরালস ডিভাইস সমূহ কম্পিউটারের সিপিইউ। সিপিইউটা কি? আমাদের সিপিইউটা হচ্ছে সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ এর ফুল ফর্ম। তো সিপিইউটাকে যদি আমি একটু চেনাই আপনাদেরকে, আপনারা অবশ্যই কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আপনারা সিপিইউ সম্পর্কে পরিচিত আছে। সিপিইউটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে কি হবে, এই সিপিইউ এর সাথে কম্পিউটারের পেরিফেরালস ডিভাইস গুলো কি থাকে, সীমান্তবর্তী স্থানে অবস্থান করে। সীমান্তবর্তী স্থানে অবস্থান করে এর কাজটা কি? সীমান্তবর্তী স্থানে অবস্থান করে এর কাজটা হচ্ছে তথ্য আদান প্রদান বা সংরক্ষণ করা। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তথ্য আদান প্রদান বা সংরক্ষণ করা হচ্ছে এর কাজ। এই কাজগুলা সে করে থাকে। তো এই কাজগুলা করার যে ব্যাপারটা, মাইক্রোপ্রসেসর এককভাবে কোনো কাজ সম্পন্ন করতে পারে না। এই যে কাজগুলা কে করে থাকে? এই কাজগুলো মূলত মাইক্রোপ্রসেসর করে থাকে। মাইক্রোপ্রসেসরকে কি বলা হয়? মাইক্রোপ্রসেসরকে কিন্তু কম্পিউটারের ব্রেইন হিসাবে তুলনা করা হয়ে থাকে। কম্পিউটারের ব্রেইন হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর ছাড়া কোনো কাজ সম্পন্ন করা সম্ভব না। কিন্তু কাজ সম্পন্ন করতে গেলে মাইক্রোপ্রসেসর একা একা কোনো কাজ সম্পন্ন করতে পারবে না। মাইক্রোপ্রসেসরের অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেগুলো সাহায্য প্রয়োজন হবে। তো এই কথাটা এখানে লেখা আছে যে কোনো কাজ সে একা সম্পন্ন করতে পারে না। মাইক্রোপ্রসেসরের কাজে সহায়তা করার জন্য ইনপুট আউটপুট ডিভাইসের প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন প্রকার ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো দিয়ে কমান্ড প্রদান করা হয় সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। ওই কমান্ডের ভিত্তিতে যে তথ্যগুলো আমরা পাই বা যে রেজাল্ট আমরা পাই, যার মাধ্যমে পাই, সেইগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো ইনপুট এবং আউটপুট ডিভাইসের প্রয়োজন হয়। পেরিফেরালস বলতে, এখন পেরিফেরালসের যদি একটা সাধারণ ছোট সংজ্ঞায় আসি, তাহলে আমরা বলতে পারি যে পেরিফেরালস ডিভাইস হচ্ছে সেইগুলো যেই ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে মাইক্রোপ্রসেসর তার কার্যাবলী সম্পন্ন করে থাকে। অর্থাৎ পেরিফেরালস বলতে কম্পিউটার সিপিইউর সাথে সংযুক্ত সকল প্রকার ইনপুট আউটপুট ডিভাইস সমূহকে বোঝায়। কম্পিউটারের সাথে, কম্পিউটার সিপিইউর সাথে যে সকল ইনপুট আউটপুট ডিভাইসগুলো সংযুক্ত করা থাকবে, সেই সকল ইনপুট আউটপুট ডিভাইসগুলোই হচ্ছে কম্পিউটার পেরিফেরালস ডিভাইস, অর্থাৎ পেরিফেরাল ডিভাইস। তো আশা করি আমরা পেরিফেরালস ডিভাইস কাকে বলে এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের নেক্সট যে টপিকটা সেটা আমরা দেখব। তো এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে চিত্র আকারে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কম্পিউটার। ঠিক আছে, এটা একটা কি? এটা একটা কম্পিউটার। এই কম্পিউটারের সাথে বিভিন্ন প্রকারের
বিভিন্ন প্রকারের ডিভাইস সংযুক্ত করা আছে। আপনারা যদি লক্ষ্য করেন ইনপুট আউটপুট সকল প্রকার ডিভাইস কিন্তু এখানে যুক্ত করা আছে। এখানে দেখেন একটা প্রিন্টার যুক্ত করা আছে, এখানে মাইক্রোফোন যুক্ত করা আছে, স্পিকার যুক্ত করা আছে, মাউস, মডেম, তারপর এটা হচ্ছে কিবোর্ড, এখান থেকে একটা স্ক্যানার আছে, প্রজেক্টর আছে, ট্র্যাক বল আছে। এই যে ডিভাইস গুলো এখানে মডেম, মাউস, স্ক্যানার এগুলা কিন্তু ইনপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে। মাইক্রোফোন ইনপুট ডিভাইস, প্রিন্টার আবার আউটপুট, আমাদের স্পিকার আউটপুট, মনিটরটা আউটপুট, এইরকম ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো সিপিইউর সাথে সংযুক্ত করা আছে সেইগুলাই হচ্ছে কিন্তু আমাদের মূলত পেরিফেরালস ডিভাইস। তো এই আশা করি আমরা পেরিফেরালস ডিভাইসটা বুঝতে পারছি। এখন পেরিফেরালস ডিভাইসের যে লিস্ট আছে বা পেরিফেরালস ডিভাইস সমূহ যে আছে এইগুলো যদি আমরা একটু দেখি, এখান থেকে দেখেন পেরিফেরালস ডিভাইসের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমরা একটু আগে লক্ষ্য করি। আসলে পেরিফেরালস, কম্পিউটার পেরিফেরালস বলতে কি বোঝায়, এটার যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা আমাদের লিখতে হয় পরীক্ষায়, সেটা আমরা কিভাবে লিখতে পারি। তো এর আগে তো আমরা ছোট্ট একটা ধারণা পাইছি, এখন আমরা কি করব, বইয়ের ভাষায় পরীক্ষায় আমরা পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা আসলে আমরা সেখানে কিভাবে অ্যান্সারটা করতে পারবো। এখানে লক্ষ্য করেন কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমরা কম্পিউটার কেন ব্যবহার করি? আমরা কম্পিউটার ব্যবহার করি আমাদের নির্দিষ্ট একটা কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য। এই সঠিকভাবে কার্যপ্রণালী সম্পন্ন করার জন্য আমাদের কি হবে, বিভিন্ন প্রকার ডিভাইসের বা বিভিন্ন প্রকার যন্ত্রের প্রয়োজন হবে। যখন আমাদের এই সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রকার ডিভাইসের প্রয়োজন হবে এবং ওই ডিভাইসগুলোকে কি করা হবে, সিপিইউ এর সাথে ফিজিক্যালি বা লজিক্যালি, দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ফিজিক্যালি আর একটা হচ্ছে লজিক্যালি সংযুক্ত করা হবে। তখন সংযুক্ত করা ওই যাবতীয় যে সকল ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে বা স্টোরেজ ডিভাইসগুলো আছে সেই সকল ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলা হবে। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে ফিজিক্যাল এবং লজিক্যাল বলতে কি বোঝায়। ফিজিক্যাল বলতে ধরেন আমাদের কিবোর্ড, মাউস যখন আমরা কেবলের মাধ্যমে সিপিইউর সাথে সংযুক্ত করব সেটা হবে ফিজিক্যাল কানেকশন। আর যদি আমরা এটাকে ওয়্যারলেস এর মাধ্যমে ব্লুটুথ বা যে ওয়াইফাই রিসিভার আছে এইগুলোর মাধ্যমে যদি আমরা সংযুক্ত করি তখন সেটা হবে লজিক্যালি কানেক্টেড। এইভাবে কিন্তু আমরা ফিজিক্যালি বা লজিক্যালি কি করতে পারি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস বা স্টোরেজ ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারি। কার সাথে? কম্পিউটারের সিপিইউ এর সাথে। যখনই আমরা কানেক্ট করব তখনই সেই ব্যাপারগুলোকে বলা হবে হচ্ছে কম্পিউটার পেরিফেরালস ডিভাইস। এখন কম্পিউটার পেরিফেরালস ডিভাইসের সংজ্ঞাটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কম্পিউটার পেরিফেরালসের যে উদাহরণটা আছে সেটা যদি এখান থেকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে উদাহরণগুলো আপনাদের আছে সেগুলো হচ্ছে এইরকম লিস্ট অফ কম্পিউটার পেরিফেরালস ডিভাইস। আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর একটা আছে হচ্ছে কি স্টোরেজ ডিভাইস। তো এখান থেকে আমরা কয়েকটা পাচ্ছি, ইনপুট, আউটপুট এবং স্টোরেজ। ইনপুটের মধ্যে কি কি আছে? ইনপুটের মধ্যে প্রথমে আছে কিবোর্ড, তারপর আছে মাউস, তারপর টাচপ্যাড, টাচ স্ক্রিন, মনিটর, জয়স্টিক, স্ক্যানার। তারপর আমাদের আছে আউটপুটের মধ্যে আছে মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, হেডফোন, এইগুলা। এখন যদি আমরা স্টোরেজ ডিভাইস গুলো দেখি, হার্ড ড্রাইভ আছে, ফ্ল্যাশ ড্রাইভ আছে, রেকর্ডিং টাইপ আছে। আমরা যদি আরেকটা ব্যাপার যুক্ত করতে চাই সেটা হচ্ছে আমাদের এসএসডি। এসএসডি কি? এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এটাও কিন্তু আমাদের এক প্রকার স্টোরেজ ডিভাইস, তবে হার্ড ডিস্কের চাইতে এটা দ্রুত গতি সম্পন্ন। যখন আমরা হার্ড ডিস্কের জায়গায় একটা এসএসডি ব্যবহার করব তখন কিন্তু আমাদের কম্পিউটারটা তুলনামূলক দ্রুত কাজ করবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের কম্পিউটার পেরিফেরালস ডিভাইস। এখন আমরা এখান থেকে কি দেখব? এখন আমরা এখান থেকে দেখব হচ্ছে এর প্রয়োজনীয়তাটা আসলে কি। কম্পিউটার পেরিফেরালস বা কম্পিউটার পেরিফেরাল ইন্টারফেসিং যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের কেন দরকার হবে, এই ব্যাপারটা দিয়ে আমরা কি করব আসলে। তো দেখেন এর ব্যবহার কিন্তু বহুল। এর ব্যবহার ছাড়া ইন্টারফেসিং এর ব্যবহার ছাড়া আমরা কম্পিউটারে কোনো কাজই সম্পন্ন করতে পারবো না। তো যখনই আমরা কম্পিউটার দিয়ে কাজ করতে চাইবো তখনই আমরা সেখানে ইন্টারফেসিং এর ব্যবহারটা দেখতে পাবো। এখানে যদি ইন্টারফেসিং এর ব্যবহারটা আপনারা দেখেন, এখান থেকে দেখেন ইন্টারফেসিং এর মাধ্যমে আমরা কি করব, মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইস। ইন্টারফেসিং এর মাধ্যমে মাইক্রোপ্রসেসরের সাথে যে ডিভাইসগুলো আছে, ইনপুট আউটপুট বা স্টোরেজ ডিভাইস, এইগুলোর যে কানেকশনটা, এই কানেকশনটা আমরা স্থাপন করতে পারবো। যদি এই কানেকশনটা স্থাপন না করি তাহলে আমরা ইনপুট ডিভাইসগুলো ছাড়া আমরা কমান্ড কিভাবে দিব কম্পিউটারকে যদি কাজের কমান্ড দিতে না পারি তাহলে আমরা কম্পিউটারের মাধ্যমে কাজগুলো কিভাবে সম্পন্ন করে নিব। এরপর যদি আমরা আউটপুট ডিভাইস সংযুক্ত করতে না পারি তাহলে আমরা কম্পিউটারের কাজের রেজাল্টটা কিভাবে পাবো। স্টোরেজ ডিভাইস না থাকলে তাহলে আমরা সেখানে আমাদের নির্দিষ্ট কাজগুলো সংরক্ষণ করে রাখবো কোথায়। এই যে ব্যাপারটা, এর জন্য আমাদের অবশ্যই
আমাদের কি লাগবে, এই ইন্টারফেসিং প্রক্রিয়াটা আমাদের লাগবে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেশন প্রতিষ্ঠিত করার জন্য। এরপর আমাদের 2 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরস্থ বিভিন্ন অংশের মধ্যে আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠা। 2 নাম্বার এবং 1 নাম্বার বিষয়টা একই রকমের, তার জন্য আমি এটাকে আর আলোচনা করছি না। এরপর যদি দেখেন স্টোরেজ ডিভাইসের সাথে ইনপুট আউটপুট মাইক্রোপ্রসেসরের যোগাযোগ প্রতিষ্ঠা করা যায়, যার ফলে কি হয়, তথ্য আদান প্রদান সহজ হয়। অর্থাৎ আমরা যখন আমাদের স্টোরেজ ডিভাইসে কোনো তথ্য সংরক্ষণ করে রাখবো, ওই তথ্যটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি লাগবে, বিভিন্ন প্রকার কমান্ড দিতে হবে মাউসের মাধ্যমে বা কিবোর্ডের মাধ্যমে, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এর সাথে ওই স্টোরেজ ডিভাইসটার কানেকশন বা কমিউনিকেশন এস্টাবলিশ করবে কে, এই ইন্টারফেসিং এর মাধ্যমে মাইক্রোপ্রসেসর দ্বারা কমিউনিকেশনটা এস্টাবলিশ করা হবে। তো আশা করি আমরা এই 3টা টপিক বুঝতে পারছি। এখান থেকে আমাদের আরো অনেকগুলো টপিক আছে, এখান থেকে আমরা একটার পর একটা আলোচনা করতেছি। তো দেখেন এরপর আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে মানুষ এবং কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন স্থাপন করা। মানুষ বলতে কম্পিউটার ব্যবহারকারী। কম্পিউটার তো নিজে নিজে কোনো কাজ সম্পন্ন করতে পারবে না, সেই ক্ষেত্রে কম্পিউটার একজন ব্যবহারকারী থাকতে হবে। ওই যে ব্যবহারকারীটা, ওই ব্যবহারকারীর সাথে কম্পিউটারের একটা কানেকশন বা কম্পিউটারের সাথে একটা যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা কিভাবে করবে, এই প্রতিষ্ঠা করবে হচ্ছে ইন্টারফেসিং এর মাধ্যমে। কিভাবে, যেমন একজন ইউজার ইনপুট ডিভাইসগুলোর মাধ্যমে সে কি করবে, কমান্ড প্রদান করবে। এই ইনপুট ডিভাইসটা কি ইন্টারফেসিং এর অংশ। তাহলে এইভাবে কিন্তু মানুষ এবং কম্পিউটারের মধ্যে সে যোগাযোগ স্থাপন করতেছে। এরপর আমরা যদি আলোচনা করি কম্পিউটার ও আউটার ওয়ার্ল্ডের মধ্যে ডাটা বা ইনফরমেশন শেয়ার করার জন্য নেটওয়ার্ক এস্টাবলিশ করা হয়। অর্থাৎ আমার একটা কম্পিউটারের একটা ডাটা আছে, সেই ডাটাটা আমি চাচ্ছি বহির্বিশ্বের কোনো একজনের সাথে শেয়ার করতে। এই শেয়ার করার জন্য যে নেটওয়ার্কটা প্রয়োজন হবে, সেই নেটওয়ার্কটা হচ্ছে ইন্টারফেসিং এরই অংশ। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারগুলো আলোচনা করলাম, এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাপার ইন্টারফেসিং এর সাথে সম্পর্কযুক্ত বিধায় আমরা কি করতে পারবো না, ইন্টারফেসিং ছাড়া আমরা কম্পিউটারটা ব্যবহারই করতে পারবো না। কম্পিউটারে ব্যবহার করলে সেখানে ইন্টারফেসিংটা কিন্তু চলে আসবে। এখন আমাদের পরবর্তী যে টপিকটা বা স্টেপটা আছে সেটা হচ্ছে একই নেটওয়ার্কে বিদ্যমান বিভিন্ন কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা সম্ভব হয়ে থাকে। যেমন আমাদের এই স্টুডিওতে স্মার্ট বোর্ড আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, এগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করা আছে। একটা ডাটা আমরা অন্য একটা সার্ভার দ্বারা একটা ডাটা আমরা অন্য একটা ডিভাইসের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করতে পারি। এই যে ব্যাপারটা, এখানেও কিন্তু ইন্টারফেসিং সম্পর্কযুক্ত। এরপর যদি আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি, সেটা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের হচ্ছে বিভিন্ন প্রকার সফটওয়্যার, যেমন অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম। আমাদের সফটওয়্যার 2 প্রকার হয়, এগুলো আমরা জানি যে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোনগুলো, যেমন আমাদের কম্পিউটারের জন্য উইন্ডোজ, লিনাক্স, আবার আমাদের ফোনের জন্য আইওএস, অ্যান্ড্রয়েড, এই ব্যাপারগুলো আছে। এই যে সফটওয়্যারগুলো, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা দ্বারা কি হয়, যে কোনো একটা ডিভাইস পরিচালনা করা হয়। যদি আমাদের পিসিতে উইন্ডোজ বা ম্যাক এইগুলা সেট আপ করা না থাকে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কম্পিউটারটা ব্যবহার করতে পারবো না, সেই কম্পিউটারটা রান হবে না। আর কম্পিউটারটা রান করার পর আমরা আমাদের যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ব্যবহার করব, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন করে থাকি। যেমন আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি পাওয়ার পয়েন্টে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেরকম এই পাওয়ার পয়েন্টের সাথে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে এই যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, এই দুইটার মধ্যে যে একটা লিঙ্ক স্থাপন করা হয়, এই ব্যবহারকারীর ব্যবহারের জন্য, এই লিঙ্ক করার জন্য হচ্ছে আমাদের ইন্টারফেসিংটা দায়ী বা ইন্টারফেসিং এর কাজ কিন্তু এখানে আছে। এরপর যদি আমরা আলোচনা করি মাইক্রোপ্রসেসর বিভিন্ন ধরনের কনভার্টারের মধ্যে সমন্বয় সাধন করে। বিভিন্ন প্রকার কনভার্টার কেমন, যেমন আমাদের 2 প্রকারের ইন্টারফেসিং আছে, একটা হচ্ছে অ্যানালগ ইন্টারফেসিং আর একটা হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং। ধরেন একটা অ্যানালগ ডিভাইসের কোনো ডাটাকে আমরা ডিজিটাল ডিভাইসে কনভার্ট করতে চাই, অর্থাৎ ডিজিটাল ডিভাইসে ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল যে ডিভাইসটা আছে সে কিন্তু অ্যানালগ ডাটাকে সাপোর্ট নিবে না, বা ডিজিটাল থেকে যদি অ্যানালগে কোনো ডাটা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অ্যানালগ ডিভাইসটা ডিজিটাল ডাটা বুঝতে পারবে না। এর জন্য আমাদের 2টা কনভার্টার প্রয়োজন হবে, একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে ডিএসি। এডিসিটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করবে, আর ডিএসিটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করবে। এরকম কনভার্টারের ব্যবহারটা হচ্ছে আমরা এই ইন্টারফেসিং এর মাধ্যমে করে থাকবো, কিন্তু করে থাকবো। এখন যদি আমরা দেখি যে মাইক্রোপ্রসেসর ও বিভিন্ন ডিভাইসের মধ্যে বিভিন্ন প্যারামিটার, যেমন ডাটা ট্রান্সফার টাইম, স্পিড, ইলেকট্রিক্যাল ক্যারেক্টার, এইগুলাও কিন্তু সমন্বয় সাধন করে থাকে বা সমন্বয় বিধান করা যায়।
মানে হচ্ছে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কতটুকু সময় লাগবে, ডাটা ট্রান্সফারটা কত দ্রুত হবে, এই ব্যাপারগুলো হচ্ছে ইন্টারফেসিং ব্যবহার করে করা হয়ে থাকে। এখন আমাদের সর্বশেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস বা ডিএমএ অপারেশন সম্পন্ন করা যায়। ডিএমএ বলতে হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এই ব্যাপারটা কিন্তু আমরা আগের যে সেমিস্টার ছিল সেই সেমিস্টারে কিন্তু পড়ে আসছে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এই ব্যাপারটাও কিন্তু আমাদের ইন্টারফেসিং এর সাথে সম্পর্ক যুক্ত। এখন আমরা এই ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তাটাও দেখে নিলাম। এখন আমরা যদি একটু দেখতে চাই ইন্টারফেসিংটা কত প্রকার এবং এই ইন্টারফেসিং এর মধ্যে পার্থক্য কি কি আছে, কোন ইন্টারফেসের সাথে কোন ইন্টারফেসের কি পার্থক্যটা, সেটা আমরা একটু দেখব এবং এদের সংজ্ঞাগুলো নিয়েও একটু আলোচনা করব। এখন এখানে আপনারা দেখতে পারবেন, এখানে দেখেন বিভিন্ন পদ্ধতি, ইন্টারফেসিং এর বিভিন্ন পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের ডিজিটাল ইন্টারফেস আর একটা হচ্ছে অ্যানালগ ইন্টারফেস। আমরা অলরেডি বলেছিলাম আলোচনার খাতিরে যে একটা ডিজিটাল ইন্টারফেস আর একটা হচ্ছে অ্যানালগ ইন্টারফেস। তো ডিজিটাল ইন্টারফেসটা কাকে বলে? আমরা যখন কম্পিউটার এর সিপিইউর সাথে বা কম্পিউটার মাইক্রোপ্রসেসরের সাথে কোনো পেরিফেরালস ডিভাইস অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইস অথবা কোনো ডিজিটাল ডিভাইসকে যুক্ত করব। মানে আমি আবার সংজ্ঞাটা বলতেছি, লক্ষ্য করেন। আমরা যখন কি করব, আমরা যখন কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের সাথে কোনো পেরিফেরাল ডিভাইস বা কোনো ডিজিটাল ডিভাইস সংযুক্ত করার মাধ্যমে যে ইন্টারফেসিংটা স্থাপন করব সেটা হবে ডিজিটাল ইন্টারফেসিং। আর অ্যানালগ ইন্টারফেসিংটা হচ্ছে আমরা যখন একটা অ্যানালগ ডিভাইসের সাথে একটা ডিজিটাল ডিভাইস বা একটা ডিজিটাল ডিভাইসের সাথে একটা অ্যানালগ ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন করব, সেই সম্পর্কটা হবে আমাদের অ্যানালগ ইন্টারফেসিং। এখন ডিজিটাল ইন্টারফেসিং এবং অ্যানালগ ইন্টারফেসিং এর যে ব্লক ডায়াগ্রামটা আছে সেটা একটু আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। এখানে দেখেন আমাদের ডিজিটাল ইন্টারফেসিং এবং আমাদের প্রথমে আছে হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিংটা। ডিজিটাল ইন্টারফেসিং এর যে ব্লক ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রথমত মাইক্রোপ্রসেসরের সাথে আমাদের কি করতে হবে, কানেকশনটা এস্টাবলিশ করতে হবে। মাইক্রোপ্রসেসরের সাথে আমাদের ইন্টারফেস ইউনিটটা সংযুক্ত থাকবে। সংযুক্ত থাকার পর সেখানে আমরা কি করব, সেখানে আমরা যে কোনো একটা পেরিফেরালস ডিভাইস অথবা ডিজিটাল ডিভাইস, আমরা বলছিলাম পেরিফেরালস ডিভাইস অথবা ডিজিটাল ডিভাইসকে কি করব, আমরা সংযুক্ত করব। তাহলে আমাদের সেই সংযুক্তটা হয়ে যাবে ডিজিটাল ইন্টারফেস। এখন আমরা যদি দেখি যে অ্যানালগ ইন্টারফেসটা হবে আমাদের যে অ্যানালগ ইন্টারফেসটা হবে, এখানে আমাদের কনভার্টার থাকবে। কারণ এখানে আমরা কি করব, দুইটা ডিভাইস সংযুক্ত করব, একটা হচ্ছে অ্যানালগ, অন্যটা হবে ডিজিটাল। তো অ্যানালগ থেকে ডিজিটালে ডাটা ট্রান্সমিশন করব বা ডিজিটাল থেকে অ্যানালগে ডাটাটা আমরা ট্রান্সফার করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা কনভার্টার লাগবে। তো দেখেন এখানে সাপোজ আমরা কি করতেছি, একটা ডাটাকে ইনপুট করতেছি, যে ডাটাটা হচ্ছে অ্যানালগ ডাটা। কি ডাটা? অ্যানালগ ডাটা। অ্যানালগের একটা ডাটাকে আমরা ইনপুট দিলাম, এখন সেটা কি হবে, কনভার্টারের মধ্যে যাবে। কনভার্টার কি? কনভার্টারটা হচ্ছে এডিসি অর্থাৎ অ্যানালগ ডাটা কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারটা কি করবে, অ্যানালগ ডাটাটাকে ডিজিটালে কনভার্ট করে মাইক্রোপ্রসেসরে প্রেরণ করবে। এখন এই মাইক্রোপ্রসেসরটা যে ডিভাইসের এই ডাটাটা দরকার হবে তাকে সে কি করবে, সেই ডিভাইসটাকে ডাটাটা ট্রান্সমিট করে দিবে। ডাটা ট্রান্সমিট করার জন্য যদি এখানে অ্যানালগের ডিজিটাল থেকে অ্যানালগ করার প্রয়োজন হয়, এই কনভার্টারের মাধ্যমে সেটা কিন্তু আবার ট্রান্সমিট বা কনভার্ট হয়ে আউটপুট আকারে সেটা প্রদর্শন করবে। এই যে ব্লক ডায়াগ্রাম দুইটা, এই ব্লক ডায়াগ্রাম দুইটা কিন্তু আপনাদের প্রতিবার পরীক্ষায় এসে থাকে। এই ব্লক ডায়াগ্রাম দুইটা আপনারা অঙ্কন করে প্র্যাকটিস করবেন অবশ্যই। এরপর আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের এই অ্যানালগ এবং ডিজিটাল যে ডাটা টাইপটা, এই অ্যানালগ এবং ডিজিটাল যে ইন্টারফেসিংটা, এর মধ্যে পার্থক্য নিয়ে আমরা একটু আলোচনা করি। তো অ্যানালগ এবং ডিজিটাল যে ইন্টারফেসিং এর পার্থক্যটা যদি এখান থেকে দেখেন, আমরা পার্থক্যের ব্যাপারে আমরা যখনই পার্থক্য লিখবো, কোনো বিষয়বস্তুর পার্থক্য লিখবো, তখন প্রথম যে পার্থক্যটা আমরা দিব সেটা দিব হচ্ছে ওই দুইটা বিষয়ের যে সংজ্ঞাটা থাকবে সেই সংজ্ঞাটাকে আমরা পার্থক্য আকারে লিখে দিব। তো সেই রকম ভাবে আমরা ডিজিটাল ইন্টারফেস এবং অ্যানালগ ইন্টারফেসের সংজ্ঞাটা দিয়ে দিই। আমরা বলছিলাম মাইক্রোপ্রসেসর ও অন্যান্য ডিজিটাল ডিভাইস বা পেরিফেরাল ডিভাইসের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই পদ্ধতিটা হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং। আমরা বলছিলাম যে মাইক্রোপ্রসেসরের সাথে আমরা যখন কি করব, কম্পিউটারে কোনো পেরিফেরাল ডিভাইস বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস সংযুক্ত করার যে পদ্ধতিটা সেটা হবে আমাদের ডিজিটাল ইন্টারফেস। আর যদি আমরা অ্যানালগের কথা চিন্তা করি, অ্যানালগটা হবে হচ্ছে
একটা অ্যানালগ ডিভাইসের সাথে একটা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল ডিভাইসের সাথে অ্যানালগ ডিভাইসের যে সংযোগ স্থাপনটা সম্পর্ক স্থাপনটা সেটা হবে অ্যানালগ ইন্টারফেস। এখান থেকে দেখতে পারেন যে অ্যানালগ টু ডিজিটাল সিস্টেম কে যুক্ত করার জন্য যে ইন্টারফেসিং ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যানালগ ইন্টারফেসিং। ঠিক আছে, আমাদের 1 নাম্বার পার্থক্য হয়ে গেল সংজ্ঞার মাধ্যমে। এখন 2 নাম্বার পার্থক্যটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়। ডিজিটাল ইন্টারফেসিংটা ব্যবহার করা হয় হচ্ছে ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে, আর যে অ্যানালগ ইন্টারফেসিংটা হচ্ছে সেটা ব্যবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে কন্ট্রোল করা হয়, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে যে যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশের ক্ষেত্রে কিন্তু অ্যানালগ ইন্টারফেসিংটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা যদি 3 নাম্বার পার্থক্যটা দেখি, এই ক্ষেত্রে যে ইন্টারফেসিংটা অর্থাৎ ডিজিটাল ইন্টারফেসিং এর ক্ষেত্রে যে ইউনিট আছে সেই ইউনিটগুলো সংযুক্ত করার জন্য আমাদের পোর্ট হিসেবে কি ব্যবহার হয়, পোর্ট ব্যবহার হয়। মানে একটু ধরনের পোর্ট, যেমন আমরা যদি কিবোর্ড সংযুক্ত করতে চাই তাহলে আমরা ইউএসবি পোর্ট, মাউস সংযুক্ত করতে চাইলে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের মাধ্যমে কিন্তু মূলত ইন্টারফেসিং এর ক্ষেত্রে, ডিজিটাল ইন্টারফেসিং এর ক্ষেত্রে পোর্টটাকে ব্যবহার করা হয়ে থাকে। আর এই ক্ষেত্রে আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করা হয়, যেমন ডিজিটাল অ্যানালগ দুইটা আলাদা আলাদা ডিভাইস, এই দুইটা আলাদা আলাদা ডিভাইস কিন্তু ব্যবহার করা হয় একটা কমিউনিকেশন স্থাপন করার জন্য, অ্যানালগ কমিউনিকেশন বা অ্যানালগ ইন্টারফেস স্থাপন করার জন্য। এরপর যদি আমরা দেখি 4 নাম্বারটা, এই ইন্টারফেসিং এ কম্পিউটার বাস এর সাথে ইন্টারফেসের ইউনিট হিসেবে আইও ডিভাইসের সাথে সংযুক্ত করা হয়ে থাকে। এখানে কি হচ্ছে, কম্পিউটার বাসের সাথে কি করা হয়, আইও ডিভাইস, আইও ডিভাইস বলতে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে যোগাযোগ করে থাকে। এরপর যদি আমরা 4 নাম্বার পার্থক্যটা দেখি অ্যানালগের ক্ষেত্রে, সেটা হবে কম্পিউটার বাসের সাথে কি হবে, কনভার্টার যুক্ত করা হবে, এডিসি বা ডিএসি এই দুটাকে কিন্তু যুক্ত করা হবে। এখন এই ছিল হচ্ছে আমাদের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকে যে থিওরিটিক্যাল আলোচনাগুলো ছিল সেখান থেকে আপনাদের পরীক্ষায় আসার মতো যে টপিকগুলো, সেই টপিকগুলো হচ্ছে আজকের চ্যাপ্টারে কভার করে দিলাম। আপনাদের পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টারে যে টপিকগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে আপনাদের আরো কিছু পড়াশোনা করার আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম, জেনারেল পারপাস আরো বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম গুলো আছে, সেগুলো কিন্তু আসার মতো, ওইগুলো নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের জন্য থাকবে। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।